ছোটবেলায় মায়ের কাছে একটা ছড়া শুনেছেন হয়তো। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। এটাকে আমরা ঘুম পাড়ানি ছড়া ভাবি, কিন্তু একটু থামুন। এই ছড়াটা আসলে একজন মায়ের আর্তনাদ, একজন কৃষকের আতঙ্ক, এক পুরো প্রজন্মের সম্মিলিত দুঃস্বপ্ন, যা এত গভীরে গেঁথে গিয়েছিল যে আজ ৩০০ বছর পরেও বাংলার মায়েরা এই ছড়া গেয়ে সন্তান ঘুম পাড়ান। কিন্তু এই বর্গিরা কে ছিল, কোথা থেকে এলো, কেন এলো, আর তারা চলে যাওয়ার পর বাংলার কি হলো? আজ সেই গল্পই বলব। একটা সিংহাসনের লোভ থেকে যা শুরু। ১৭৪০ সাল বাংলার মসনদে বসলেন আলীবর্দী খান, একটু বেআইনিভাবেই, কারণ তিনি আগের নবাব সরফরাজ খানকে যুদ্ধে হারিয়ে হত্যা করে ক্ষমতা দখল করেছিলেন। সরফরাজের শ্যালক রুস্তম জং এটা মেনে নিলেন না। প্রতিশোধ নিতে তিনি সাহায্য চাইলেন নাগপুরের মারাঠা রাজা রঘুজি ভোঁসলের কাছে। রুস্তম জং রঘুজি প্রথমে ভোঁসলের সমর্থন জোগাড় করলেন, আর সেখান থেকেই বাংলায় মারাঠা আক্রমণের বীজ বোনা শুরু হলো। কিন্তু রঘুজির আসল উদ্দেশ্য রাজনৈতিক ছিল না, উদ্দেশ্য ছিল সম্পদ। বাংলা তখন ভারতের সবচেয়ে ধনী প্রদেশ, মসলিন, রেশম, বাণিজ্য। এই সম্পদের লোভেই রঘুজি তার সেনাপতি ভাস্কর পণ্ডিতকে পাঠালেন বাংলার দিকে। ১৭৪১ সালে রঘুজি ভোঁসলের অশ্বারোহী বাহিনী ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে পশ্চিমবাংলায় লুটপাট শুরু করলো, আর বাংলার মানুষ এই ঘোড়সওয়ার লুটেরাদের ডাকতে শুরু করলো একটাই নামে, বর্গি। বর্গি মানে আসলে কি? বর্গি শব্দটা এসেছে মারাঠি শব্দ বর্গির থেকে, যার মূল পার্সি ভাষায় অর্থ হলো হালকা অশ্বারোহী সৈন্য, যাদের ঘোড়া ও অস্ত্র রাষ্ট্র সরবরাহ করত। অর্থাৎ এরা কোনো মহাবীর ছিল না, এরা ছিল রাষ্ট্রের মজুরি খাটা সৈনিক, যাদের কাজ ছিল দ্রুত ঢুকে লুট করে বেরিয়ে যাওয়া। এই বার্গির গিরি বা দ্রুত আক্রমণ ও পলায়নের যুদ্ধ কৌশল ছিল দাক্ষিণাত্যের সামরিক ঐতিহ্যের অংশ, যা শিবাজির সময় থেকেই চলে আসছিল। শিবাজির হাতে এই কৌশল মুঘলদের বিরুদ্ধে দারুণ কাজে লেগেছিল। এখন সেই একই কৌশল প্রয়োগ হচ্ছে বাংলার নিরস্ত্র কৃষকদের বিরুদ্ধে। ১৭৪১ থেকে ১৭৫১, প্রায় ১০ বছর ধরে মারাঠারা বাংলায় প্রায় প্রতি বছর আক্রমণ করে গেছে। ভাবুন একবার, ১০ বছর, প্রতি বছর শীতের শুরুতে যখন ধানের ক্ষেত পাকে, তখনই দিগন্তে ধুলোর মেঘ উঠত, মানুষ জানতো বর্গি আসছে। ১৭৪২ সালের এপ্রিলে মারাঠারা বর্ধমান জেলায় ঢুকে পড়ল। নবাব আলীবর্দী খান কটক থেকে ফিরে ১৫ এপ্রিল বর্ধমান পৌঁছলেন। পরদিন সকালেই দেখলেন মারাঠা অশ্বারোহীরা তাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। ভাস্কর পণ্ডিত তার শস্য সরবরাহ কেটে দিল। সেই মুহূর্তে নবাবের কাছে মাত্র ৩,০০০ ঘোড়সওয়ার ছিল, আর চারদিকে মারাঠা বাহিনী। কিন্তু আলীবর্দী একজন অভিজ্ঞ যোদ্ধা, তিনি কামান ও পদাতিক সৈন্যের সাহায্যে মারাঠা বলয় ভেদ করে কাটোয়ায় পালিয়ে গেলেন। কিন্তু বাংলার সাধারণ মানুষ পালাবে কোথায়? বর্ধমানের মহারাজার সভাকবি বাণেশ্বর বিদ্যালঙ্কার মারাঠা ঘোড়সওয়ারদের নিষ্ঠুরতার বর্ণনা লিখে গেছেন। সেই সাক্ষ্য আজও টিকে আছে। মারাঠারা শুধু সোনাদানা নিত না, ধানের গোলা পোড়াতো, গবাদি পশু নিয়ে যেত। রাধানগর একটি বিখ্যাত রেশম চাষ কেন্দ্র তারা লুট করে পুড়িয়ে দিল। বর্গি হামলার ধরনটাই ছিল আলাদা। এরা যুদ্ধ করতে আসেনি, এসেছিল লুট করতে। তাই নবাবের ভারী পদাতিক সেনা এদের ধরতে পারত না। আলীবর্দীর সৈন্যরা মারাঠা ঘোড়সওয়ারদের গতি ও কৌশলের সাথে কোনোভাবেই পেরে উঠত না। কেবল গঙ্গা ভাগীরথীর নদী রেখায় তাদের পূর্ববঙ্গে ঢুকতে ঠেকাত। রাত হলেই গ্রামে গ্রামে মশাল নিভিয়ে দেওয়া হতো, শিশুদের মুখ চেপে ধরা হতো, একটাই কারণ, যদি বর্গি টের পায়। সেই রাতের আতঙ্কই টিকে আছে ছড়াটাতে। আলীবর্দী খান বুঝলেন সরাসরি যুদ্ধে এদের হারানো যাবে না, তাই তিনি বেছে নিলেন প্রতারণার পথ। ১৭৪৪ সালে আলীবর্দী ভাস্কর পণ্ডিতকে
মিষ্টি বার্তা ও উপহার পাঠিয়ে একটি বৈঠকে ডাকলেন। মনকারায় সেই বৈঠকে 31 মার্চ পর্দার আড়ালে লুকিয়ে থাকা ঘাতকরা ভাস্কর পণ্ডিত এবং তার 21 জন সেনাপতিকে হত্যা করল। এক রাতে 22 জন মারাঠা জেনারেলের মৃত্যু হল। নেতৃত্বহীন মারাঠা বাহিনী বিক্ষিপ্ত হয়ে পালিয়ে গেল। বাংলায় সাময়িক স্বস্তি ফিরল। কিন্তু এই শান্তি বেশি দিন টিকল না। রঘুজি আবার সেনা পাঠালো। আক্রমণ চলল। ইংরেজরাও ভয় পেয়েছিল। বর্গী আতঙ্ক শুধু বাংলার কৃষকের মধ্যে ছিল না, ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এতটাই ভয় পেয়েছিল যে তারা আলীবর্দী খানের কাছে কলকাতার চারপাশে একটি প্রতিরক্ষা পরিখা বানানোর অনুমতি চাইল। 1742 সালে কোম্পানির প্রেসিডেন্ট নবাবের অনুমতি পেলেন এবং 1743 সালে ভারতীয় ও ইউরোপীয়রা মিলে ফোর্ট উইলিয়ামের উত্তরে 3 মাইল দীর্ঘ একটি পরিখা খনন করল, যার নাম হলো মারাঠা ডিচ। আজকের উত্তর কলকাতার বাগবাজার এলাকায় মারাঠা ডিচ লেন নামের একটা গলি এখনো আছে। সেই গলিটাই ইতিহাসের শেষ চিহ্ন। 1751 সালের মে মাসে নবাব ও মারাঠারা একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করল। এই চুক্তিতে বাংলার নবাব মারাঠাদের বার্ষিক চৌথ বা কর দিতে রাজি হলেন এবং ওড়িশা তাদের ছেড়ে দিলেন। 10 বছর থেমে থেমে লুণ্ঠন, কোষাগার শূন্য, কৃষি ধ্বংস, জনবিরল গ্রাম, এবং এখানেই ইতিহাসের সবচেয়ে বড় আয়রনি। অনেক ইতিহাসবিদ মনে করেন বর্গীরা বাংলার অর্থনীতিকে এতটাই দুর্বল করে দিয়েছিল যে সিরাজউদ্দৌলা হয়তো ইংরেজদের কাস্টমস ফাঁকির বিষয়টা এড়িয়ে যেতেন যদি তার রাজকোষ ভরা থাকত। পলাশির যুদ্ধ, মির্জাফরের বিশ্বাসঘাতকতা এসব হয়তো অন্যভাবে ঘটত। বর্গীর লুণ্ঠন শুধু সম্পদ নেয়নি, বাংলার ভবিষ্যৎও পাল্টে দিয়েছিল। এতক্ষণে বুঝতে পারছেন বর্গী এলো দেশে শুধু একটা ছড়া নয়। বর্গী আতঙ্কের মনস্তাত্ত্বিক ক্ষত এতটাই গভীর ছিল যে 250 বছর পরেও বাংলার সাংস্কৃতিক চেতনায় সেটা জীবিত। যে মায়েরা কোনোদিন গ্রামে থাকেননি, যারা ইতিহাসের বই পড়েননি, তারাও এই ছড়াগে সন্তান ঘুম পাড়াতেন। এটাই লোকস্মৃতির শক্তি। কোনো পাঠ্য বই না, কোনো জাদুঘর না, শুধু একটা ছড়া। সেই ছড়াতেই টিকে আছে একটা জাতির সবচেয়ে ভয়ের রাতগুলোর স্মৃতি। বুলবুলিতে ধান খেয়েছে, এই লাইনটাও ভাবুন। ধান নেই, তাই খাজনা দেবার উপায়ও নেই। খাজনা না দিলে জেল বা মার। বর্গে গেলেও বিপদ, নবাবের লোক আসলেও বিপদ। মাঝখানে সেই কৃষক, সেই মা, সেই শিশু। ইতিহাস মানে শুধু যুদ্ধ আর চুক্তি নয়। ইতিহাস মানে সেই মায়ের মুখও যিনি অন্ধকার রাতে শিশুকে বুকে চেপে ধরে গুনগুন করছেন, কারণ দূরে ধুলো উঠছে, আর সেই ধুলো মানেই বর্গী আসছে।